জুলাই গণঅভ্যুত্থানের নাম উচ্চারিত হলে চোখের সামনে ভেসে ওঠে পুলিশের গুলি, মুহুর্মুহু টিয়ার শেলের শব্দ, তীব্র ঝাঁজ, লাশের সারি আর আহতদের আর্তচিৎকার। সড়কে নিরীহ নিরস্ত্র প্রতিবাদী মানুষের উপর আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্বরোচিত হামলা। ২৪শে জুলাই ও আগস্টের সেই ভয়াবহ সময়ের কথা মনে হলে এখনও আঁতকে ওঠেন আন্দোলনকারীরা। এখনও তাড়া করে ফেরে দুঃসহ সেই সব বিভীষিকাময় মুহূর্তগুলো। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, আহতদের স্বাভাবিক জীবনে ফেরাতে দরকার স্থিতিশীল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং নিবিড় পরিচর্যা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। গণ অভ্যুত্থানের ২ বছরে পদ্মা, মেঘনা, যমুনায় গড়িয়েছে অনেক জল। প্রকৃতি, পরিবেশ ও সমাজে এসেছে অনেক পরিবর্তন। কিন্তু জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী অনেক জুলাই যোদ্ধার জীবনে ফিরে আসেনি স্বাভাবিক ধারা। জুলাই মাসে স্বৈরাচার হটাতে যে স্থানে আন্দোলন করেছেন, শরীরের রক্ত ঝরিয়েছেন, সেসব স্থানে গেলে এখনও স্মৃতিকাতর হয়ে পড়েন আহতদের কেউ কেউ। রাস্তায় বের হইতে ভয় লাগে, যে রাস্তায় বের হলে ওই সিনগুলো মনে পড়ে, যে ওই রাস্তা যেখানে বাচ্চাদের গা দিয়ে রক্ত পড়তেছে, গুলি করতেছে, লুকায় আসি, তো ওই ভয়টা এখনো কাজ করে। রাস্তার ওই পারে ছিল পুলিশ, যে ওই পারে যদি কেউ যায় তাকে গিয়ে গুলি করে ফেলবে, এমন একটা অবস্থা। তো মসজিদে তখন শেষ একটা আশ্রয়স্থল ছিল, প্রায় সন্ধ্যা 7টা পর্যন্ত ওখানে বন্দি ছিলাম। তারা পারলে মসজিদের ভিতরে এসে হামলা করে, এমন একটা অবস্থা ছিল। হাতে ও চোখে গুলি লাগা তাবাসসুম ও শাহিনুরদের এখনও দুঃসহ স্মৃতি তাড়া করে ফিরছে। এখনও কোনো গোলযোগের দৃশ্যের মুখোমুখি হলে আতকে ওঠেন তারা। এই বুঝে আবারও গুলি এসে লাগলো তাদের গায়ে। সেই দুঃস্বপ্ন কখনো কখনো কেড়ে নেয় রাতের ঘুম। মেন্টালি সাপোর্টগুলো দেওয়া হয় আমাদের। এইগুলা যখন আমরা সেশনগুলা কন্টিনিউ করি, মোটামুটি আমার চোখের ট্রিটমেন্টের চেয়ে ওই ট্রিটমেন্টটা আমাদের বেশি প্রয়োজন মনে হয়। কারণ আমরা যে কোনো একটা বিকট শব্দ হলেও আমরা ভয় পাইতাম। একটা ট্রমার মধ্যে ছিলাম। আমেরিকা থেকে ডাক্তার অনলাইনে, যেহেতু আমি উত্তরা থেকে এখানে আসা সম্ভব না, অফলাইনে করে, প্লাস আমাকে অনলাইনেও তারা অনেক থেরাপি দিয়েছে, যেটার কারণে আমরা অনেকটা রিকভারি। এসব আহত ও মানসিক যন্ত্রণায় থাকা জুলাই যোদ্ধাদের মানসিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করছে অপরাজিত ২৪ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারা বলছেন, আহতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাধ্য অনুযায়ী পাশে দাঁড়াতে পারে অনেকে। এই ধরনের মানসিক কর্মশালাগুলো খুবই জরুরি। কারণ হচ্ছে কি, এটাতে তারা অন্তত আর কিছু না হোক, আমরা সামাজিক জীব হিসাবে, মানুষ সামাজিক জীব হিসাবে আমরা যদি আমাদের কমন এক্সিস্টেন্স, কমন এক্সপিরিয়েন্সকে যদি আমরা শেয়ার করতে না পারি, আমাদের মানে বেঁচে থাকার ভ্যালুটা একটু কমে যায়। ছড়াগুলিতে সবচেয়ে বেশি ভিকটিম হচ্ছে জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি। যারা অন্ধ হয়ে গেছে তার তো একটা অঙ্গহানি হয়েই গেছে, এবার হাতে ছড়াগুলি রয়ে গেছে, তাদের স্বাভাবিক কার্যক্রম তারা করতে পারছে না। সকল প্রতিকূলতা কাটিয়ে আহত ও পক্ষাঘাতগ্রস্ত জুলাই যোদ্ধারা দ্রুত ফিরে আসবেন স্বাভাবিক জীবনে, এমন প্রত্যাশা স্বেচ্ছাসেবীদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্বকাপের প্রায় ১.৫ মাসের রোমাঞ্চকর লড়াইয়ের শেষ অধ্যায় আজ। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসছে ফাইনালের মহারণ। মাঠের লড়াইয়ের পাশাপাশি বিশ্বজুড়ে আগ্রহ তৈরি হয়েছে বর্ণাঢ্য সমাপনী আয়োজন নিয়েও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতির পাশাপাশি মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পীরা। সব মিলিয়ে ফুটবল, সঙ্গীত আর তারকাদের মিলন মেলায় বিশ্বকাপের পর্দা নামতে যাচ্ছে জমকালো আয়োজনে। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। 4 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ মিলবে নতুন বিশ্ব চ্যাম্পিয়নের পরিচয়। 90 মিনিটের লড়াইয়ের পর ট্রফি উঠবে একজন অধিনায়কের হাতে, আর পর্দা নামবে 2026 ফিফা বিশ্বকাপের। তবে এই ফাইনাল স্মরণীয় হয়ে থাকবে শুধু ফুটবলের জন্য নয়, আয়োজনের জাঁকজমক আর বৈশ্বিক উপস্থিতির কারণেও। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতৃবৃন্দ। তাই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ফাইনালের হাফ টাইম শোতে অংশ নেবেন বিশ্ব সঙ্গীতের জনপ্রিয় 3 তারকা ম্যাডোনা, শাকিরা ও জাস্টিন বিবার। এদিকে ফাইনালের আগের দিন নিউ জার্সিতে দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। স্পেনের অনুশীলন বাতিল হলেও 1.5 ঘন্টা দেরিতে প্রস্তুতি নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
যদিও ম্যাচের দিন বৃষ্টির পূর্বাভাস নেই। ৮০,০০০-এরও বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়াম আয়োজন করবে হাই ভোল্টেজ এক ফাইনাল, পাশাপাশি জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এবারের ফুটবল বিশ্বকাপ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, নিউ জার্সি স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। আজ ১৯শে জুলাই ২০২৪-এর আজকের দিনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সারা দেশের মতো উত্তপ্ত হয়ে ওঠে মাদারীপুর ও ময়মনসিংহের রাজপথ। সেদিন আওয়ামী সন্ত্রাসীদের পাশাপাশি পুলিশের নির্দয় হামলার শিকার হন হাজারো মানুষ। সেদিন ময়মনসিংহে সাগর, মাদারীপুরে দীপ্ত দে, তাওহিদ সন্নামাত, রোমান ব্যাপারী সহ বেশ কয়েকজন শহীদ হন। চোখ, হাত পা সহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন অসংখ্য আহত জুলাই যোদ্ধা। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সেদিন মাদারীপুরে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার উপর বর্বর হামলা চালায় পুলিশের সাথে মিশে থাকা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা। তবুও পিছু হটেনি জানবাজ আন্দোলনকারীরা। পুলিশের গুলিতে শহরের শকুনি লেক পারে শহীদ হন মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী দীপ্ত দে। আন্দোলনে অংশ নিয়ে পুলিশ ও সরকার দলীয় ক্যাডারদের হামলায় খাগদি এলাকায় শহীদ হন ট্রাক চালক রোমান ব্যাপারী ও মাদ্রাসা শিক্ষার্থী তাওহিদ সন্নামাত। অঙ্গহানি হয় ২ শতাধিক আন্দোলনকারীর। গণ অভ্যুত্থানের সময়কার স্মৃতি এখনও কাঁদায় শহীদদের স্বজনদের। আমার ছেলেটা নিজের হাতে ভাত খেতে না, আমার হাতে ভাত খেতে। আজকে 2টা বছর হয়ে গেছে, আমার ছেলে তো ভাত খেতে না। আমার রুমান্ডে যারা খুন করছে, যারা আমার রুমান্ডে মারছে, বিচার চাই। আমার বাবার কয়ে নাই না, আমার কলজা ঠিক থাকে না এই খবর দেখলে। আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল ময়মনসিংহেও। নগরীর শারদা ঘোষ রোড ও মিন্টু কলেজ এলাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশ আর হাসিনা লেলিয়ে দেয়া দলীয় সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী রেদওয়ান হোসেন সাগর। হামলার নেতৃত্ব দেয় আওয়ামী দলীয় পলাতক সংসদ সদস্য মহিতুর রহমান শান্ত। যে ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়াতে যায় আমাদের সন্তানরা শহীদ হয়েছে, তারা এখন ওপেন হয়ে গেছে, আগামীতে আরো হবে। এই বৃহত্তর ময়মনসিংহে যদি সাগর হত্যার বিচারই পিছিয়ে যায়, তাইলে যে আরো কয়েকশো শহীদ রয়েছে তাদের হত্যার বিচার কোনোদিনই হবে না বলে আমি মনে করি। সাগর হত্যা মামলার আসামি স্বৈরাচারী শেখ হাসিনা, পলাতক শান্তসহ 10 জন আসামিদের সর্বোচ্চ সাজার দাবি জানালেন সদর আসনের সংসদ সদস্য। আমরা সকল মহলের পক্ষ থেকে ফ্যাসিস্ট মহিতুর রহমান শান্ত সহ যারা কুখ্যাত আসামিরা আছে তাদেরকে আইনের আওতায় এনে আদালতে সুপর্দ করে আদালতের মাধ্যমে আমরা সর্বোচ্চ শাস্তি, তাদের ফাঁসি চাই। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বাংলা সাহিত্যের জনপ্রিয় কথা সাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী আজ। 2012 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন তিনি। ক্যান্সারের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। নানা অনুষ্ঠানে তার ভক্ত শোভার্থীরা কামনা করেছিলেন তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন বাংলাদেশে, কিন্তু মানুষের সেই প্রার্থনা পূরণ হয়নি। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ উপন্যাসের মাধ্যমে নিজের প্রতিভার বিস্তার ঘটালেও তার শুরুটা হয়েছিল কবিতা দিয়ে। এরপর নাটক, শিশু সাহিত্য, বৈজ্ঞানিক কল্পকাহিনী, চলচ্চিত্র পরিচালনা থেকে শিল্প সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই তিনি রেখে গেছেন নিজের প্রতিভার স্বাক্ষর। 2022 সালে শেখ হাসিনার আমলের বিশ্বকাপ খেলা দেখানোর নামে যেখানে অর্থ লোপাট হয়েছে, সেখানে বর্তমান সরকার দেশের অর্থ অপচয় রোধ করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা পেয়ে কোনো মধ্যস্বত্বভোগীর মাধ্যমে না গিয়ে সরাসরি ফিফার সাথে যোগাযোগ করে মাত্র $3.85 মিলিয়ন বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার সত্ত্ব কেনা হয়েছে বলে জানান মন্ত্রী। ফিফার সাথে আরেকটু সময় নিয়ে আলোচনা শুরু করা গেলে আরও দর কষাকষির সুযোগ থাকতো বলেও জানান তিনি। অথচ 2022 সালে এই খাতে 140 কোটি টাকা লেনদেন হয়েছিল, যার মধ্যে 98 কোটি টাকা সরকারের তহবিল থেকে খরচ হয়। যারা এই অর্থ লোপাটের সাথে জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে বলেও জানান মন্ত্রী। জুলাই আন্দোলনে সাংবাদিক সহ প্রত্যেকটি হত্যার বিচার নিশ্চিত করবে সরকার।
কেউ অনিয়মের সাথে জড়িত থাকার প্রমাণ মিললে সরকারি নীতি নির্ধারকরা জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করবে। বিএনপি সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব মাহদি আমিন। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির নানা দিক সামনে এনে জবাবদিহিতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানান মাহদি আমিন। বলেন, পতিত স্বৈরাচারের বিচারও হবে আইন মেনেই। শহীদদের আকাঙ্ক্ষা ছিল এবং বর্তমানে যারা আহত রয়েছে তাদের যে আর্তনাদ রয়েছে সেটিকে ধারণ করে বিএনপি ইনশাল্লাহ প্রতিটি হত্যাকারীর বিচার সুনিশ্চিত করবে। অবশ্যই বিচার বিভাগ তার মতন করে স্বাধীনভাবে সেই হত্যাযজ্ঞ যারা ছিলেন, যারা দণ্ডপ্রাপ্ত আসামি, যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন, তাদের যে প্রাপ্য সাজা সেটিও নিশ্চিত করবে। সুশাসন ও পাচার বিরোধী অভিযানের অংশ হিসেবে শেখ হাসিনা ও তার পরিবার এবং 10 শিল্পগোষ্ঠীর দেশে বিদেশে ৭৬,০০০ কোটি টাকার জব্দ এবং পাচারকৃত অর্থ ফেরাতে 10টি দেশের সাথে চুক্তি সম্পন্ন ও চূড়ান্তকরণ। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী যে কেউ কোনো দুর্নীতিতে জড়ালে জনপ্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। সরকারের যারা নীতি নির্ধারিত জায়গায় আছেন ওনারা যদি সেখানে সত্যতা খুঁজে পান তখন সেখানে কারেক্টিভ মেজার্স নেওয়া হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের অপপ্রচারও দেখছি। অনেক কিছু দাবি করা হচ্ছে যা সত্যতা নাই। যে ক্ষেত্রে সত্যতা আছে তাহলে অবশ্যই সরকার তার অবস্থান থেকে সিদ্ধান্ত গ্রহণ করবে যেটা জনবান্ধব এবং যেটা জনগণের প্রত্যাশার সাথে যায়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক পারিবারিক মূল্যবোধ তৈরির কাজ করছে সরকার। এই মূল্যবোধ তৈরি না হলে উন্নয়ন টেকসই হবে না। আমরা এই সমাজে বেড়ে উঠেছি, আমরা এই সমাজেরই সন্তান। সুতরাং আমাদের প্রত্যেকের যদি সতর্ক হই তাহলে আমাদের সামাজিক পারিবারিক মূল্যবোধগুলি ফিরে আসবে। ফিরে আসতে দেখবেন যা আমাদের আরো অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হত্যাকাণ্ড ও সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় খসড়া তদন্ত প্রতিবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। সেদিনের সহিংসতায় 61 জনের নিহতের তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। তবে আসামির সংখ্যা ও তাদের নাম এখনই প্রকাশ করতে চান না ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন হাসান জাবেদ। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজত ইসলাম বাংলাদেশ। সেই সমাবেশ ছত্রভঙ্গ করতে যৌথ অভিযান চালায় শাপলা চত্বরে। সেই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় তদন্ত চলছে। সেই হতাহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করেছে। ইতিমধ্যে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তারা। তবে তদন্তের স্বার্থে আসামিদের তালিকা প্রকাশ করতে অনিচ্ছুক হলেও খসড়া তালিকায় শেখ হাসিনার নাম প্রকাশ করেছে প্রসিকিউশন। ইনভেস্টিগেশন শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা খসড়া রিপোর্ট তারা সাবমিট করেছে। সেই খসড়া রিপোর্টটা এখন চিফ প্রসিকিউটর সেটি পর্যালোচনা করবেন। হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে এবং সেই রিপোর্ট আসার পরে আপনারা জেনে থাকবেন যে সেখানে আমি বাদী হয়ে একটা ফর্মাল চার্জ দাখিল করব এবং স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে। কোনো আসামির যদি নিরপরাধ হয় তাকে আমরা আনব না, কিন্তু কোনো দোষী আসামি যাতে বাদ না পড়ে যায় সেই জন্য আমরা এই সতর্কতা অবলম্বন করছি। চিফ প্রসিকিউটর আরও বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডে 61 জন নিহতের তথ্য পেয়েছে তদন্ত সংস্থা। তবে নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে 58 জন। খসড়া তালিকায় আমরা যেটা সংখ্যা পেয়েছিলাম এটা আপনাদের কাছে প্রকাশ করাই যায়। সেখানে হচ্ছে আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি, আর বাকিদের আমরা আইডেন্টিফিকেশনটা আমরা সম্ভব হয়নি, কিন্তু আমাদের তালিকা হচ্ছে 61 জন। এদিকে মামলার অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন হেফাজত ইসলামের একটি প্রতিনিধি দল। তারা তদন্ত সংস্থার খসড়া প্রতিবেদনে সন্তুষ্টি প্রকাশ করেন। যেহেতু রাষ্ট্রীয়ভাবে এটাকে তৎকালীন সময়ে এই শাপলার শহীদদের গুম করার একটা
অপচেষ্টা হয়েছে। এই জন্য সংখ্যাটা যেটা আসছে সেটা হলো শুধুমাত্র তাদের সংখ্যা যাদের অথেন্টিকভাবে যাদের তথ্য আমাদের কাছে সংগৃহীত হয়েছে। আগামী 21 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর হাসান জাবেদ। এনটিভি নিউজ, ঢাকা। 2024 সালের 19 জুলাই এ দিনটি গণ অভ্যুত্থানের সবচেয়ে রক্তক্ষয়ী ও ভয়াবহতম দিনগুলোর অন্যতম। এদিনে রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ, সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়েছিল। স্বৈরাচারী সরকার ক্ষমতার মসনদ ধরে রাখতে জারি করে কারফিউ। এদিন শিক্ষার্থী সাধারণ মানুষের উপর নৃশংস হামলায় হতাহতের সংখ্যা ছাড়িয়ে যায় কয়েকশো। পিচঢালার রাজপথ রঙিন হয় ছাত্র জনতার রক্তে। বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, আগুন, ভাঙচুর এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় কার্যত অচল হয়ে পড়েছিল জনজীবন। 19 জুলাই শুক্রবার সারা দেশে কমপক্ষে 56 থেকে 66 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। হাসপাতালগুলোর মর্গও উপচে পড়ে মৃতদেহে। মোবাইল ইন্টারনেট বন্ধ থাকার কারণে তথ্য প্রবাহ ছিল সীমিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেদিন রাতেই দেশজুড়ে কারফিউ জারির ঘোষণা দেয় অবৈধ সরকার এবং সিদ্ধান্ত হয় সেনাবাহিনী মোতায়েনের। 19 জুলাইয়ের সেই উত্তাল দিনই আন্দোলন আরও বিস্তৃত হয়, জনমনে তৈরি হয় তীব্র ক্ষোভ আর ঘৃণা। সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিয়ে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। খান আল আমিনের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের সম্মাননা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করে সংবাদপত্র সম্পাদকদের নতুন সংগঠন ন্যাশনাল এডিটর কাউন্সিল। শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বলেন, শহীদের আকাঙ্ক্ষার স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার। এজন্য বিরোধী দলকে সংসদে গঠিত কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। আমি মনে করি সংসদে সুযোগ এসছে, একটা আপনার কমিটিও তৈরি করা হয়েছে। বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, এই কমিটিতে যোগ দিবেন এবং সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। গণমাধ্যম সহ সব প্রতিষ্ঠানে তোষামোদী বিরাজমান উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ থেকে বেরিয়ে আসতে বড় ধরনের বিপ্লবের প্রয়োজন। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের উপর দলীয় সমর্থন থাকবে কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমাদের প্রার্থীতা কিভাবে বাছাই হবে না হবে, এবার তো দলনিরপেক্ষভাবে নির্বাচন, দলনিরপেক্ষ বলছে যে দলের প্রতীক নিয়ে কোনো নির্বাচন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিভাবে হবে না হবে, সেই ক্ষেত্রে দল এবং আমাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম আছে তারা বসে পরবর্তীতে এটা জানাবেন। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশনে দলের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিয়ে তিনি বলেন, এবারের স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে আলোচনার মাধ্যমে জনগণের দাবি পূরণ না হলে রাজপথেই হবে তার চূড়ান্ত ফয়সালা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির আয়োজিত রক্তাক্ষরে জুলাই প্রদর্শনী পরিদর্শন শেষে ডাক্তার শফিকুর রহমান বলেন, নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে জনগণ যে রায় দিয়েছে তা বাস্তবায়নে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আর গণরুমের সংস্কৃতি ফিরতে দেওয়া হবে না। মন্ত্রী শুধু 750 বাড়ি বিশ্ববিদ্যালয়ের সভাপতি উপস্থিত আছেন। চিৎকার দিলাম, বর্তমান সরকারি দল বলল জনগণকে অপমান করার সুযোগ কাউকে দেওয়া হবে না। 70% মানুষ যেখানে রায় দিয়েছে, এই রায় অবশ্যই আল্লাহর মেহেরবানিতে বাস্তবায়ন হবে। আমরা লড়াই করব সংসদের ভিতরে, আমরা লড়াই করব রাজপথে। দাবি যদি সংসদে আদায় হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে রাজপথেই লড়াই করে আন্দোলন করে সেই দাবি আদায়ে বাধ্য করা হবে।